সবাই দরজার দিকে তাকায়। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কেননা এটা আর কেউ না বরং আদি ভাইয়া। অয়ন চোখ মুখ শক্ত করে বলে, বিশ্বাসঘাতক। আমার মাথা ঝিম ধরে আসছে। আদি ভাইয়া এইসবের পেছনে? আদি ভাইয়া তো অয়নের বেস্ট ফ্রেন্ড, তাও কেন করলো এইসব? আমানের চোখেও প্রশ্নের সমাহার। আদি ভাইয়া বাঁকা হেসে পায়েলাপুর চারপাশে ঘুরতে ঘুরতে বলল, বেবি তুমি বলো, তার থেকে এই ভালো না যে আমি সবাইকে সত্যিটা বলি? পায়েলাপু আদি ভাইয়ের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলল, এত কিছু করেছো তাও সামান্য পরিমাণ লজ্জাটুকু তোমার মধ্যে নেই না? অয়ন কিছু করতে যাবে তার আগেই আমি বলে উঠি, অয়ন ভাইয়া থামুন, আমরা আদি ভাইয়ের মুখেই শুনি তাহলে, যদি আমাদের ভুল ধারণাটা ভেঙে যায়। অয়ন আমার কথা শুনে চুপ মেরে গেল। আদি ভাইয়া আমার কাছে এসে বলল, দেখ অয়ন, তোর বউ বুদ্ধিমতী আছে বলতে হবে, যদিও আমার বোন তাই একটু বেশি। বোন কথাটা শুনেই সবাই অবাক হয়, আমিও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আদি ভাইয়া কি বলতে চাইছে? আদি বলল, গাইস আমি বুঝতে পারছি তোমাদের সবার মনেই অনেক প্রশ্ন, সো আমি সবকিছু সলভ করে দিই। আদি ভাইয়া টেবিলের ছোঁয়া আপুর ছবিটা হাতে নিয়ে বলল, প্রথমেই জানাই আমার ছোঁয়া বেবির আমার ভালোবাসা। অয়ন ছাড়া আমরা সবাই অবাক হলাম, আমরা কেউ কিছু বুঝতেই পারছি না। আদি বলল, কিরে অয়ন তুই বল। অয়ন দাঁতে দাঁত চেপে বলল, ছোঁয়া তোর জিএফ ছিল আর আমার ভালো ফ্রেন্ড ছিল, আমি ওকে ভাবি বলে ডাকতাম। আমেরিকাতে আদি আমাকে ছোঁয়ার সাথে দেখা করায়, কিন্তু একদিন শুনলাম ও নাকি সুইসাইডে মরেছে। সেদিন আদি আমার কাছে অনেক কান্না করেছিল, আমিও করেছিলাম, কিন্তু আদি অয়নকে থামিয়ে দিয়ে বলল, ও মরেনি, ওকে আমি মেরেছি আর বেচারা অয়নকে ফাঁসিয়েছি। সবার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমান আদির দিকে তেড়ে আসতেই আদি বলে উঠল, নো ব্রো, এসে লাভ নেই, তোমার আগে সবকিছু জানা উচিত, কি জন্য আমি আমার ভালোবাসাকে নিজের হাতে মারলাম। আমান বলল, তুই আমার ফুলের মতো বোনটাকে কেন মেরেছিস অমানুষ? আর তুই ওই সুইসাইড নোট বানিয়েছিস যাতে আমি অয়নকে ভুল বুঝি? আদি বলল, ইয়া ব্রো। অয়ন বলল, বাট তুই এসব কেন করলি? তুই না ছোঁয়াকে ভালোবাসতি, ছোঁয়াও তো তোকে ভালোবাসতো, তাহলে কেন এমন করলি? আদি বলল, আরে ওয়েট ব্রো, চিল, বলবো সব বলবো। আমি আমেরিকায় শুধুমাত্র অয়নের ক্ষতি করতে গিয়েছিলাম, আর সেইটা কোনোভাবে ওই আমানের বোকা বোন জেনে যায়। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আর এইটাও জেনে যায় আমানকে আমরাই মার্ডার কেসে ফাঁসিয়েছি, আর রিমিকে আমাদের এই লোক ইনফরমেশন দিয়ে ভুল বুঝিয়েছে। তাই সেটা ছোঁয়া, প্রেস প্লাস অয়নকে সব বলে দিবে। এটা আমাদের এতদিনের প্ল্যান ভেস্তে যাবে। সেটা খুব ভালোই বুঝতে পেরেছিলাম। আমি অবাক হয়ে বললাম, আমাদের মানে? সেইটা না হয় আমিই বলি। তখনই দরজা দিয়ে মাঝবয়সী একটা লোক প্রবেশ করে। আদি বাঁকা হেসে বলে, হ্যাঁ গাইস, মিট হিম, মাই ফাদার। মেগাপু অবাক হয়ে বলল, উনি তো সেই অবৈধ ব্যবসায়ী মিস্টার নীল। মিস্টার নীল বলল, বাহ, এই মেয়ে তো আমাকে চেনে। মেঘলা বলল, চিনবো না? সবাই শোনো, আমান শুধুমাত্র ভার্সিটির ডিরেক্টর না, একজন সিক্রেট এজেন্ট। আমান বলল, আর আমি জানতে পেরেছিলাম এই লোকটা মেয়ে পাচারকারী, আর সেইটা শুনেই চলে গিয়েছিলাম। আর আমি যাওয়ার আগেই এরা ওদের মেরে ফেলে আর রিমিকে ভুল বোঝায়। আমি নির্বাক, আমানের মতো একজন নির্দোষকে আমি খুনি? ছি। আমান বলল, কিন্তু আমার বোনকে কেন মারলি? আদি বলল, ওই যে বললাম না, সব জেনে গিয়েছিল। আর 2 দিনের ভালোবাসার জন্য আমার বাবার এত কষ্ট কি করে ধ্বংস করি? হাও, তাই ওকে গলায় টিপে মেরে ফেলি, সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেই, যাতে মনে হয় সেটা মার্ডার। আর সেই মার্ডারটা করেছে অয়ন। বেচারি আমার ছোঁয়া বেবি, আল্লাহর আত্মার শান্তি করুন, আমিন। পায়েল বলল, আর এই সবে আমাকেও নেয়, যাতে আমি রিমি আর অয়নকে আলাদা করি। কি করতাম বলো? আদিকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও যে এতটা নিচু মনের মানুষ তা কোনোদিন বুঝিনি। আমান বলল, অমানুষ, তোকে আমি আজই শেষ করব। আমান কিছু করতে যাবে তার আগেই অয়ন আমানকে আটকায়। দাঁড়াও আমান, আগে ওর থেকে সব জেনে নেই, কেন ওরা বাপ ছেলে মিলে এইসব করেছে। আমার না হয় তোদের এইসব ব্যবসা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি বা রিমি আমরা তোদের কি করেছি? তুই আমেরিকায় আমার ক্ষতি করতে গিয়েছিলি কেন? মিস্টার নীল মানে আদির পাপা চোখ মুখ শক্ত করে বলল, সেইটা না হয় আমিই বলি।
ওই ইরা খান রিমির আম্মু, আর আকাশ খান রিমির আব্বু, আর সৈকত চৌধুরী অয়নের আব্বু, এই তিনজন আমার জীবনটা নরকে পরিণত করেছে। সেই দিন ওই খানবাড়ি থেকে আমাকে আর স্ত্রীকে বের করে দিয়েছে, কিন্তু সেই খানবাড়িতে সব থেকে বেশি অধিকার আমার, কেননা আমি ওই বাড়ির বড় ছেলে। মিস্টার নীলের কথা আমরা কেউ কিছু বুঝতে পারছি না। উনি কে হয়? মিস্টার নীল আদিকে উদ্দেশ্য করে বলে, এই যে আমার ছেলে তখন পৃথিবীর আলোই দেখেনি, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, সেই অবস্থায় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই আকাশ খান সমস্ত সম্পত্তি নিজের নামে করার জন্য এইসব করেছে। আমি অবাক হয়ে বলি, মানে বাপি আপনাদের সাথে এইসব করবেই বা কেন? মিস্টার নীল বলল, আমি আকাশ খানের বড় ভাই নীল খান, আর আদি আমার ছেলে আদিত্য খান। এই কথাটা শুনে যেন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। আদি ভাইয়ার বাপি আমার বড় চাচা, কিন্তু আমি যতটুকু জানতাম আমার বাপি দুই ভাই। মিস্টার নীল বলল, আকাশের বরাবরই আমাদের সম্পত্তির উপর নজর ছিল, তাই ও একটা প্ল্যান সাজায় আর আমাদের বাড়ি থেকে বের করে দেয়। মিথ্যে। এই বলে বাপি, মামু, কাকিমণি, মামিমা আর কাকাই আসে। বাপি বলল, একদম মিথ্যা বলবি না দা ভাই। মামু বলল, তুই খুব ভালো করে জানিস তুই সেদিন কি করতে যাচ্ছিলি নীল। অয়ন বলল, বাবা এইসবের মানে কি? বাপি বলল, আমি বলছি, আমার ভাই নীল ইরাকে সবসময় পছন্দ করত, মানে ভালোবাসতো, কিন্তু ইরা ওকে ভালোবাসে না, আমাকে ভালোবাসতো, তাই আমাকেই বিয়ে করেছিল। পরে নীল ভাইয়াও নীলা ভাবি মানে আদির মাকে বিয়ে করে, কিন্তু ওর ইরার প্রতি একটা দুর্বলতা থেকেই যায়। ও চেয়েছিল আমার আর ইরার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে। সেদিন আমি যখন মৌকে কল করে ঘর থেকে বেরিয়ে ছাদে গিয়েছিলাম, তখন ইরা ঘরেই ছিল। ইরা তার ঘরে কাপড় ভাঁজ করছিল, তখনই দরজা বন্ধের আওয়াজে পেছনে ঘুরে দেখে নীল। ইরা বলল, নীল ভাইয়া আপনি? নীল বলল, কেন বেবি, আমি আসতে পারি না? ইরা বলল, ভাইয়া এসব আপনি কি বলছেন? নীল বলল, খুব তো সুখে সংসার করছো, আর এদিকে আমি কি পেলাম? কথাটা রেগে বলল। ইরা বলল, মানে? নীল বলল, মানে এইটাই, আমি তোমাকে ভালোবাসি। ইরা বলল, ভাইয়া আপনি ভুলে যাবেন না, আমি শুধু আকাশকে ভালোবাসি, আমি বিবাহিত, আর আপনিও তো নীলা আপুর হাজবেন্ড, তাহলে কেন এইসব কথা তুলছেন? নীল বলল, কিন্তু ইরা বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই এখন ভালোবাসি। ইরা বলল, ছি ভাইয়া, নীলা আপু প্রেগনেন্ট, আর আপনি এইসব বলছেন? চলে যান আমার ঘর থেকে, না হলে আমি কিন্তু সবাইকে ডাকতে বাধ্য হব। নীল বলল, ডাকো না বেবি, আই ডোন্ট কেয়ার। এই বলে নীল ইরার দিকে আগাচ্ছিল, আর ইরা পেছাচ্ছিল। উপায় না পেয়ে ইরা নীলকে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে সবাইকে ডাকতে থাকে। আকাশ এসে ইরাকে ধরলে ইরা কাঁদতে কাঁদতে সব বলে। সৈকতও চলে আসে। আকাশ রক্তবরণ ধারণ করে। আকাশ আর সৈকত মিলে নীলকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। আকাশ বলল, তুই আমাদের এত বড় ক্ষতি করেছিলি, তাই তোকে সেদিন শাস্তি দিয়েছিলাম, আর তুই সেই রাগ এখনো পুষে রেখেছিস। নীল বলল, বেশ করেছি, ওই খান ইন্ডাস্ট্রির বেশিরভাগ সম্পত্তির মালিক আমি, তাহলে আমি কি পেলাম? রং মানে কাকাই বলল, তুই যেদিন সেটা করেছিলি তোকে যে পুলিশে দেয়নি এটাই অনেক। মেঘলা বলল, শুধু এইটাই নয়, ইরা আন্টিকেও এই নীল খানে মেরেছে, সেটার প্রমাণও আছে, আমরা সবাই হতভম্ব। নীল বলল, হ্যাঁ, সেদিন রিমির জন্মের সময় ডক্টরদেরকে ঘুষ খাইয়ে ইরাকে মেরে ফেলি, আর রিজন দেই জন্ম দিতে গিয়ে মারা গেছে। রিমি বলল, কেন কেন করলেন এমন? আমি তো জন্মের পর নিজের মায়ের স্নেহটুকু থেকে বঞ্চিত হলাম, মায়ের খুনি ট্যাগও পেয়েছিলাম, সবসময় মানুষের কটু কথা শুনেই বড় হতে হলো আমাকে। এই বলে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। অয়ন এসে আমাকে ধরলো। আকাশ বলল, তুই আমার ইরাকেও মেরে ফেললি, এত প্রতিশোধের নেশা তোর দা ভাই, তারপর আমার রিমি আর অয়নেরও ক্ষতি করলি আমানকে টোপ করে। নীল বলল, বেশ করেছি। অয়ন বলল, এখন শাস্তি ভোগ করুন। আদি বলল, কিচ্ছু করতে পারবি না তুই আমাদের। আমান বলল, তোকে আমি মেরেই ফেলবো। আমান আদির দিকে তেড়ে আসতে যাবে, তার আগেই আদি ভাইয়া রিভলভার বের করে আমার মাথায় তাক করে। আদি বলল, নো নো আমান, ওইখানেই থাকো, না হলে তোমার বনুর মতো তোমার রিমি পাখিকেও উপরে ওঠাবো। আমান থেমে যায়। অয়ন বলল, আদি ওকে ছেড়ে দে, না হলে আমি তোকে কি করব নিজেও জানি না। আদি বলল, আহারে, আমার ভাইটার কি ভালোবাসা বউয়ের প্রতি, এখন যদি তোর বউকে উপরে পাঠিয়ে দেই। আমি কান্না করে দিলাম, কেননা আমি কখনোই এইসবের সম্মুখীন হইনি। রিমির কান্না দেখে যেন অয়নের মনে হচ্ছিল কেউ তার কলিজায় বারবার ছুরি আঘাত করছে, কিন্তু আদিকে কিচ্ছু করা যাবে না, ওর মতো খুনি সব করতে পারে। অয়নের সাথে সাথে আমানের চোখও ছলছল করছে। এতদিনের রিমির প্রতি তার সুপ্ত অনুভূতি আবার নাড়া দিচ্ছে। রিমির কান্না যে তার সহ্য হচ্ছে না। রিমি বলল, অয়ন ভাইয়া। অয়ন বলল, রিমি পড়ি, তুই চিন্তা করিস না, দেখ তোর অয়ন আছে। মিস্টার নীল বাঁকা হেসে আদির কাছে এসে বলে, আরেকবার যদি কেউ আমাদের কাছে আসার চেষ্টা করো। রিমি সোজা ওপরে। মিস্টার নীলের কথা শুনে সবাই থেমে যায়। অয়ন ইশারা করে আমানকে ওদের কথায় আটকিয়ে রাখার জন্য।
আমানও তা বুঝতে পারে। আমান বলল, ওর গায়ে একটা টোকা পড়লেও আমার যে খারাপ কেউ হবে না। আদি বলল, ও মা তাই নাকি, আমি ভয় পেয়েছি। হ্যাঁ আমি ভয় পেয়েছি। এই বলে জোরে জোরে হাসতে লাগলো। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। এমা, অয়ন ভাইয়া কোথায়? আমার ভাবনার মাঝখানে আদি ভাইয়া আমাকে নিয়ে যাবে, তার আগেই অয়ন ভাইয়া আদি ভাইয়ার মাথার রিভলভার তাক করে। অয়ন বলল, যেখানে আসিস দমে যা, না হলে তোকে মারতে আমার বেশিক্ষণ লাগবে না। আদি বলল, তুই কি ভেবেছিস এইভাবে আমাকে ধরতে পারবি? পাপা। আদি খেয়াল করে মিস্টার নীল কোথাও নেই। আদি আমার মাথায় রিভলভার চেপে ধরে বলে, অয়ন ভালোই ভালোই বলছি, আমার ড্যাড কোথায়? বল তুই কি করেছিস? অয়ন বলল, সেইটা না হয় ওনারাই বলুক। আদি খেয়াল করলো তখনই কিছু পুলিশ ঢুকলো, তার সাথে মিস্টার নীল তাকে অ্যারেস্ট করে রেখেছে। চারদিকে পুলিশ ঘিরে রেখেছে। আদির ঘাম ঝরছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। অয়ন বলল, এখন শত চেষ্টা করেও তুই বেঁচে যেতে পারবি না, অফিসার অ্যারেস্ট হিম। অফিসার বলল, মিস্টার আদি খান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অয়ন ভাইয়া বাঁকা হেসে বলে, বাই মাই বেস্ট ফ্রেন্ড। আদি মুচকি হাসে। এই হাসির মানে আমরা কেউই বুঝলাম না। পুলিশ যেই না ওকে ধরতে যাবে তখনই আদি ভাইয়া আমাকে জোরে ধাক্কা দেয়, ডান সাইডে ফেলে দেয়। সেখানে একটা রডের তীর ছিল, যার কারণে আমার মাথাটা তীরের সাথে লাগে। আমি আ করে চিৎকার করে উঠি। অয়ন বলল, রিমি পড়ি। এই বলে অয়ন আদিকে ছেড়ে দেয়। আমানেও রিমি বলে চিৎকার করে আমার কাছে আসতে থাকে। এই সুযোগে আদি পুলিশের থেকে পালিয়ে যায়। সেটা মেঘলা বুঝতে পেরে অফিসারকে বলে ওঠে, অফিসার আদিকে ধরুন। অফিসার বলল, জি ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখনই ওই আদিকে ধরে ফেলবো। অফিসার তার সোর্স পাঠিয়ে দেয়। রিমির মাথা থেকে রক্ত বের হচ্ছে, চোখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। অয়ন ভাইয়া আমার কাছে এসে আমার হাত ধরে বলল, এই রিমি পাখি, দেখ তোর অয়ন ভাইয়া এসেছে, তোর কিচ্ছু হবে না। আমানও আমার কাছে এসে বলে, সবাই আসে। মামিমা কান্না করে দেয়। এই প্রথম মামিমাকে নিজের জন্য কান্না করতে দেখলাম। বাপিও আমার আরেক হাত ধরেছে। অয়ন ভাইয়া চিৎকার করে বলল, রূপ তাড়াতাড়ি গাড়ি বের কর, আমার রিমিপুরির কষ্ট হচ্ছে, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আমানও কান্না করে দিল রিমির এই অবস্থা দেখে। আমার খুব কষ্ট হচ্ছে, তাও কাঁপা কাঁপা গলায় বললাম, অয়ন আমি তোমার সাথে থাকতে চাই, সবার সাথে থাকতে চাই। অয়ন ভাই আমাকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না তোর, আমি আছি না। অয়ন ভাই আমার কপালে অজস্র চুমু খেতে লাগলো। আমার চোখ বন্ধ হতে লাগলো। তাও অয়নকে জড়িয়ে ধরে অয়ন ভাইয়ের বুকে মাথা রাখলাম, কারণ আমার মনে হলো এই জায়গাটাই হয়তো আমার শেষ, জীবনের সব থেকে বেশি নিরাপদের সহান। অয়ন রিমির কোনো রেসপন্স না পেয়ে রিমির মুখ উঁচু করে দেখলো। রিমি অজ্ঞান হয়ে আছে। অয়ন যেন পাথর হয়ে আছে। আমান বারবার অয়নকে ডাকছে, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। আমান বলল, অয়ন রিমিকে কোলে তুলে নাও, আমাদের বেশি সময় নেই, হসপিটালে যেতে হবে। কিন্তু অয়ন আগের ন্যায় বসে আছে। রিমির শাড়ি রক্তে ভিজে গেছে, অয়নের শার্টের রক্ত লেগে আছে। অয়ন যেন তার রিমিপরিকে এইভাবে দেখে রিয়েক্ট করাই ভুলে গেছে। আমান বুঝেছে অয়নকে বলে লাভ নেই, তাই আমানই রিমিকে কোলে করে নেয়। গাড়ির দিকে অগ্রসর হয় আমান, মিস্টার নিশি আর মিস্টার সৈকত। অয়নের বাবা মাকে বলে অয়নকে সামলাতে। আমান রিমিকে কোলে করে গাড়ি নিয়ে চলে যায়। মিস্টার সৈকত অনেক কষ্টে অয়নকে নিয়ে যায় হসপিটালে। আমান রিমির মুখের দিকে তাকায়, মুখটা শুকিয়ে গেছে। এইভাবে সে তার রিমিপরিকে দেখবে সেইটা সে কখনোই ভাবেনি, বা দুঃস্বপ্নেও ভাবেনি। আমানের চোখ ভরে আসছে, তাও নিজেকে কন্ট্রোল করলো। তার এখন রিমিকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। এদিকে নীলকে পুলিশ অ্যারেস্ট করেছে। তখনই অনেক সাংবাদিক চলে আসে। আসলে মেঘলার নির্দেশেই তারা এসেছে। পুলিশ তাদের সরানোর চেষ্টা করছে। একজন সাংবাদিক মিস্টার নীলের কাছে এসে বলে, আপনাকে আমরা একজন আদর্শবান ব্যবসায়ী মনে করতাম, জনতাও তাই মনে করত, কিন্তু আপনি একজন নারী পাচারকারী প্লাস খুনি, আর সেই খুনির দায় আমান শিকদারকে দিয়েছিলেন, তাই তো? নীল কি করবে কিছু বুঝতে পারছেন না, মাথা নিচু করে শুনছে। দ্বিতীয় সাংবাদিক বলল, এই মাত্র পাওয়া খবর, বিশিষ্ট ব্যবসায়ী নীল খান এবং আদি খান নারী পাচার চক্রে জড়িত। তৃতীয় সাংবাদিক বলল, লেটেস্ট খবর, নারী পাচারকারী মিস্টার নীলকে ধরতে পারলেও পুলিশ এখনো আদি খানকে অ্যারেস্ট করতে পারেনি, কিন্তু পুলিশ আশাবাদী তারা খুব শীঘ্রই আদি খানকে ধরে ফেলবে। এইসব নিউজ বের হতে দেখে মেঘলা শান্তি পেল, কেননা সে পেরেছে তার আমানকে নির্দোষ প্রমাণ করতে। কিন্তু রিমির জন্য তার এখন চিন্তা হচ্ছে, ওইটুকু মেয়েটার কিচ্ছু হবে না তো? এইভাবেই একটা দীর্ঘশ্বাস ফেললো। মিস্টার নীলকে পুলিশের গাড়িতে উঠানো হলো। সে খুব হতাশ, এতদিনের পরিশ্রম সব বিফলে গেল। হ্যাঁ, তার পাপ, এই পাপেই তাকে শেষ করে দিল। আজ আমজনতা তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। আরেকটা কথা ইসলামের শরীয়তে উল্লেখ রয়েছে, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে শেষ করে দেয়, তেমনি হিংসা ব্যক্তির ভালো কাজকে বিনষ্ট করে দেয়। মিস্টার নীলের আকাশের প্রতি হিংসার কারণে আজকেই থেকে কি হয়ে গেল। আজ হয়তো সেও তার পরিবার নিয়ে সুখে থাকতে পারত, কিন্তু না, সে প্রতিশোধের নেশায় সে অন্ধ হয়ে গিয়েছিল। অতিরিক্ত লোভে উপার্জনের জন্য ভুল রাস্তা অবলম্বন করেছিল। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। মিস্টার নীলের হয়েছে সেই দশা। হসপিটালে রিমিকে ওটিতে শিফট করা হয়েছে। পরিবারের সবাই কান্না করছে। আজকে রিমির হিটলার মামি আর নানু মাও কান্না করছে।
এতদিন একটা কুসংস্কারের উপর নির্ভর করে তারা রিমিকে কতই না অপমান করেছে। আসলে সে তো নির্দোষ। ফুলের মতো একটা ছোট্ট বাচ্চা যখন পৃথিবীতে এসেছিল তখন সে তার মাকে হারায়, আর সেই নিষ্পাপ শিশুকেই তারা তার মায়ের খুনি বলেছিল। ভাবতেই তাদের নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আসলে আমাদের সমাজটায় এখন অনেকেই এরকম কুসংস্কারের উপর ভিত্তি করে আমরা শুধু শুধু নির্দোষ মানুষের উপর দোষ দেই। আমান এক দৃষ্টিতে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে। কখন ডাক্তার আসবে আর বলবে তার রিমি পাখি সুস্থ আছে। আমার নিজের শার্টের দিকে তাকালো, রিমির রক্তে মাখা। এইসব ভাবতেই আমানের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। মেঘলা আমানকে আশ্বাস দিচ্ছেন। অয়ন নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হাতের শার্টের রক্তের মাখামাখি। সে ভাবছে তার রিমিপরি যে হাতের একটা সামান্য অংশ কাটলেই কান্নায় জুড়ে দিত, সেই রিমিপরির আজ কতই না ব্যথা পাচ্ছে, কতটাই না কষ্ট সহ্য করতে হচ্ছে। কিছুক্ষণের পর ওটির লাইট বন্ধ হয়ে যায়। ডক্টর বেরিয়ে আসে, সবাই ডক্টরের কাছে যায়। অয়ন আগের জায়গায় বসে আছে, তার দৃষ্টিতে এখনো নিচে। আমান বলল, ডাক্তার, রিমি? আকাশ বলল, আমার মেয়ে কেমন আছে? ডক্টর বলল, দেখুন, অনেক বাজেভাবে মাথায় আঘাত পেয়েছে। রডটা অনেক ধারালো ছিল, অনেক রক্ত লস হয়েছে, অনেক কষ্টে আমাদের রক্ত পড়া বন্ধ করাতে হয়েছে। কাকাই বলল, এখন কি ডাক্তার? ডাক্তার বলল, এখন 48 ঘন্টা পেরোনোর পর যদি রোগীর জ্ঞান না ফেরে। মামা বলল, যদি না ফেরে মানে কি? ডাক্তার বলল, তাহলে উনি কোমায় চলে যাবে। এখন অয়ন আর পারল না, উঠে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরলো। সবাই ওকে আটকানোর চেষ্টা করলো। অয়ন বলল, কোমায় চলে যাবে মানে কি? যদিও সুস্থ না হয় তাহলে সব কটার চাকরি খাবো, হসপিটাল বন্ধ করিয়ে দেব। দাঁতের দাঁত চেপে বলল। সবাই অনেক কষ্টেই অয়নকে আটকায়। ডাক্তার বলল, দেখুন, আপনি এত হাইপার হবেন না, আমরা যথাযথ চেষ্টা করছি, এখন সব আল্লাহ ভরসা। অয়ন ধপ করে বসে পড়ে। এখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। রিমিপরি বলে চিৎকার দিয়ে কান্না শুরু করতে থাকে।